ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল। আমাদের এলিমেন্টারি ক্লাসগুলোর মধ্যে যা যা জিনিসগুলো আমার দরকার ছিল আমরা সবগুলো কমপ্লিট করে ফেলেছি এবং বিগত ক্লাসে আমরা যে যে কম্পোনেন্টগুলো লাগে তাদের সোর্স এবং তাদের রোলস সেগুলো আমরা কিন্তু কমপ্লিট করেছি। তো আশা করি কারো কোনো সমস্যা নেই। আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফটোসিনথেসিস যে প্রসেস, সেই প্রসেসটা কিভাবে হচ্ছে বা কতগুলো প্রসেস আছে, কিভাবে হয়, তার মেন স্ট্র্যাটেজিটা আমি আজকে বলবো, বা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে সেই স্ট্র্যাটেজিটা আমি বলবো। তো তাহলে আজকে আমরা আসছি কি প্রসেস অফ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের পদ্ধতির বেসিক কনসেপ্টে আমরা আসবো। তোমরা ক্লাস 9-এ পড়েছো, তোমাদের বেসিক কনসেপ্ট আছে। আমি একটু জাস্ট ডিটেলসে আলোচনা করব এবং সেটাকে একটু রিমাইন্ড করব যে কিভাবে হতে পারে বা কটা পদ্ধতিতে হয় কি ছাড়া। আমি ডিটেলস প্রসেসে যাব না, কিন্তু আমি বলে দেবো যে প্রসেসগুলো কি কি আছে সেগুলো আমি সব বলে দেবো, কিন্তু প্রসেসগুলো আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করতে শুরু করব। কারণ এখানে বেসিক কনসেপ্ট একটা অনেকটা জায়গা রয়েছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, বা তার নামগুলো কি, কেনই বা এটাকে বলা হচ্ছে। তো সেই জায়গাগুলো আলোচনা করতে গিয়ে আজকে আমার ক্লাসটা টোটাল বেসিক কনসেপ্ট অফ প্রসেস অফ ফটোসিনথেসিস। তাহলে চলো আমরা প্রসেস বা মেকানিজম অফ ফটোসিনথেসিসে চলে আসি। সেটা হচ্ছে কিভাবে হচ্ছে। তো আমরা প্রথমেই যদি দেখে নিই যে সালোক সংশ্লেষের যে বিক্রিয়াটি ছিল সেই বিক্রিয়াটি কিভাবে হচ্ছে এবং কি কি। তো দেখো, প্রথমে আমাদের যে বিক্রিয়াটি ছিল সেটা হচ্ছে 6CO2 6CO2। আচ্ছা, আমি যদি একটু নিচের দিকে লিখি তাহলে আবার সুবিধা হবে। 6CO2 প্লাস 12H2O, এখানে সানলাইট এবং ক্লোরোফিল ছিল। দিয়ে কি তৈরি হচ্ছে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। তাহলে এই ছিল আমার টোটাল ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের যে পদ্ধতিটা সেটা। এবার দেখো এখানে কি ছিল, এখানে ছিল সানলাইট সানলাইট আর নিচে লাগছিল কি ক্লোরোফিল ক্লোরোফিল। তো এবার এখানে কি হচ্ছে না, প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড এবং জল তারা সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে সরল শর্করা কি তৈরি করে না গ্লুকোজ, তাই তো। সরল শর্করা গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ গ্লুকোজ তৈরি করলো এবং উপজাত বস্তু রূপে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। এই ছিল সালোক সংশ্লেষের বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি না, এই বিক্রিয়াটাকে মেনলি বলা হয় যে জটিল জৈবানিক প্রক্রিয়া, তাই তো। তাহলে এটা একটি জটিল জটিল জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে না, এই বলার পিছনে কারণ আছে। কারণ এই বিক্রিয়াটাকে আমরা যদি দেখি না, জৈবনিক প্রক্রিয়াটা আমরা বুঝে গেলাম যে জীব দিয়ে সম্পন্ন হচ্ছে বলে সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া বা অর্গানিক প্রসেস। কিন্তু এটাকে জটিল বলা হচ্ছে কেন না, এই বিক্রিয়াটির মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং জল একসঙ্গে যুক্ত হয়ে ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল এন্ড সানলাইট দে ফর্ম সিম্পল সুগার, গ্লুকোজ, জল এবং অক্সিজেন। কিন্তু এই বিক্রিয়াটিকে ভালো করে লক্ষ্য করো, এখানে জারণ বিজারণ একই সঙ্গে সম্পন্ন হচ্ছে। কিভাবে না, এখানে গ্লুকোজ বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করছে না, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করছে। তাহলে এটা হচ্ছে বিজারণ বা রিডাকশন, রিডাকশন বা বিজারণ, বিজারণ। আর অন্যদিকে জল জারিত হয়ে তোমার কি তৈরি করছে না, উপজাত বস্তুরূপে যে অক্সিজেন পাচ্ছি সেইটা আমরা তৈরি করছি। তাহলে অক্সিডেশন, অক্সিডেশন বা জারণ। তাহলে এখানে দেখো বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, বিক্রিয়াটা মোটেও সহজ নয় যতটা সহজ আমরা ভাবছিলাম। তাহলে এবং আমরা খুব সুন্দরভাবে বিক্রিয়াটা লিখে দিলাম, কিন্তু এই প্রসেসটা কিন্তু একটা লেন্দি প্রসেস এবং অনেক এনজাইম এর জন্য ইনভলভ থাকে। শুধুমাত্র প্রসেসটা যে হয়ে গেল তা কিন্তু নয়, এর জন্য বিভিন্ন এনজাইম, বিভিন্ন মিনারেলস, ঠিক আছে, বিভিন্ন কি বলবো ক্লোরোপ্লাস্ট বা বিভিন্ন অঙ্গাণু কিন্তু কাজ করে। তো তাই এটাকে আমরা কি বলছি, অক্সিডেশন, রিডাকশন, ডিভিশন অর রেডক্স রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, রিঅ্যাকশন। তাহলে সেই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জটিল প্রক্রিয়া। তাহলে যেহেতু এটি তোমার জটিল প্রক্রিয়া, এটা খুব সহজে সম্পন্ন হবে না। এবং এই প্রসেসটাকে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, তাই তো, ইন দ্য ইয়ার অফ 1905, তাহলে কে করেছিলেন না, বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ব্ল্যাকম্যান BLACK
MAN ব্ল্যাকম্যান ইন দ্য ইয়ার অফ 1905 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষকে দুটো দশা পর্যবেক্ষণ করেছিলেন। যে ফটোসিন তিনি বললেন যে ফটোসিনথেসিস আমরা যেটা দেখছি সেটা দুটো দশায় সম্পন্ন হয়। সিনথেসিস বা এর দুটো স্টেপ আছে। কি কি স্টেপ না তিনি ভাগ করলেন। এক নম্বর স্টেপ হচ্ছে তোমার কি, দেখো এটা একটা এবং এটা একটা। তাহলে ফার্স্ট স্টেপ যেটা তিনি বলছেন আলোক নির্ভর দশা। এর অনেকগুলো নাম আছে। আলোক নির্ভর দশা, আলোক নির্ভর দশা বা যেটাকে বলা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, তাই তো। আর 2 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তাহলে কি বলছে না, একটা হচ্ছে আলোক নির্ভর দশা। তাহলে দেখেই বুঝতে পারছো যে এই দশাটার জন্য আলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এটাকে বলা হচ্ছে আলোক নির্ভর দশা। অন্যদিকে এই দশাটা কি বলছে আলোক নিরপেক্ষ, মানে আলোর প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সালোক সংশ্লেষের যে পদ্ধতি সেটা দুটো ধাপে সম্পন্ন হচ্ছে। একটা দশায় আলোর প্রয়োজন আছে, আর একটা দশায় আলোর প্রয়োজন নেই। তাহলে যে দশায় আলোর প্রয়োজন আছে সেই দশাটাকে বলা হচ্ছে কি আলোক নির্ভর দশা বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। কারণ আলো না থাকলে এই দশাটা কোনোভাবেই সম্পন্ন হবে না। তাহলে অবভিয়াসলি আলো না থাকলে যেহেতু সম্পন্ন হবে না, এই দশাটা কখন হবে না দিনের বেলায় হবে। কারণ দিনের বেলায় একমাত্র সূর্যালোক আছে। এবং তুমি বলতে পারো যে স্যার রাতের বেলা তো আমি করতে পারি, যদি আমি আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য দিতে পারি তাহলে রাতের বেলা সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব, কারণ কৃত্রিম আলোয় রাতের বেলা ফটোসিনথেসিস ঘটানো যায়, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কি হতে হবে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মতই হতে হবে, তবে সালোক সংশ্লেষ হবে। তাহলে যেহেতু আমি কৃত্রিম আলোয় যাচ্ছি না, তাহলে আলোক নির্ভর দশাটা মেইনলি কখন হবে না দিনের বেলায়। তাহলে এই দশাটাকে আমি বলতে পারি না দিনের বেলায় সম্পন্ন হচ্ছে, দিনে, ইন দ্য ডে টাইম, তাই তো। এবার এইখানে যদি চলে আসি আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এই দশায় কি হয় আলোর প্রয়োজন হয় না। আচ্ছা এইটা আমি পরে আসছি, এটা কখন হচ্ছে এটা আমি পরে আসছি। তার আগে আলোক নির্ভর দশার আর কি কি টার্ম আছে বা কি কি নাম দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নিই। তাহলে আলোক নির্ভর দশা বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, বা এটাকে শুধু আলোক দশাও বলা যেতে পারে, শুধু এটাকে আলোক দশাও বলা যেতে পারে বা বলা হয়, বা শুধু লাইট ফেজও আমরা বলি, লাইট ফেজ। তাহলে এটা গেল 2 নম্বর নাম। আর কি নামে ডাকা হয়, এর অনেকগুলো নাম আছে। আলোক বিক্রিয়া, তাহলে আলোর উপস্থিতিতে যেহেতু বিক্রিয়া হচ্ছে বা রিঅ্যাকশনটা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি আলোক বিক্রিয়া বা লাইট রিঅ্যাকশন। এটা বলতে পারি। আর কি বলতে পারি না, আর বলতে পারি আলোক রাসায়নিক বিক্রিয়া। আলোক রাসায়নিক বিক্রিয়া, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে ইংলিশ হচ্ছে ফটো মানে আলো, রাসায়নিক মানে কেমিক্যাল, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এটা টোটালি হচ্ছে আলোর উপর ডিপেন্ডেন্ট, তাই দিনের বেলায় এটা স্ট্রিক্টলি দিনের বেলায় সম্পন্ন হবে সূর্যালোকের উপস্থিতিতে। এবার যেটা চলে আসছে সেটা বলছে কি না, সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। এবং এই আলোক নিরপেক্ষ দশাটাকে আমরা অনেক সময় কি বলে থাকি অন্ধকার দশা। যেহেতু আলোর প্রয়োজন নেই তাই এটার অল্টারনেট নাম হচ্ছে অন্ধকার দশা বা ডার্ক ফেজ। যেহেতু আলো থাকে না, ডার্ক ফেজ। আর কি নামে ডাকতে পারি না, এইখানে এই বিক্রিয়াটাকে ব্ল্যাকম্যানের বিক্রিয়া বলা হয়, ব্ল্যাকম্যান রিঅ্যাকশন। যেহেতু ব্ল্যাকম্যান প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, ব্ল্যাকম্যানস রিঅ্যাকশন বা ব্ল্যাকম্যানের বিক্রিয়া বলা হয় অন্ধকার দশাটাকে, REACTION, ব্ল্যাকম্যান রিঅ্যাকশনও বলা হয়। আর কি বলা হয় রাসায়নিক বিক্রিয়া, ওকে, বা রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন।
রিঅ্যাকশন। এবং এখানে ফটোকেমিক্যাল কেন বলা হচ্ছে না, কারণ এই দশায় তো আলো লাগে না। আগেরটা কি ছিল, ফটোকেমিক্যাল বলা হচ্ছিল, কারণ এখানে আলোর উপস্থিতিতে হচ্ছিল, এখানে আলোকে অনুপস্থিতিতে হচ্ছে, তাই এটাকে শুধুমাত্র বলা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। এবং এই বিক্রিয়াটি বা এই দশাটি একটি মাত্র চক্র বা একটি মাত্র বিক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, সরি একটি মাত্র বিক্রিয়া নয়, একাধিক বিক্রিয়া একটি চক্রাকারে সম্পন্ন হয়, সেটাকে বলা হচ্ছে কেলভিন সাইকেল, CALVIN, কেলভিন সাইকেল, CYCLE। তাহলে আলোক নিরপেক্ষ দশাটা একটাই মাত্র চক্রাকার পদ্ধতিতে আমরা বোঝাতে পারবো, সেটা হচ্ছে কেলভিন সাইকেলের মাধ্যমে। তাহলে এতগুলো নাম। এবার আমরা চলে আসি এই দশাটা কখন সম্পন্ন হয়, এবং এই দশাটা মেনলি যেটা সম্পন্ন হয় যে অন্ধকার দশা বলছে, তাহলে আলোর অনুপস্থিতি। আলোর অনুপস্থিতি মানে আলো দরকার নেই, তাহলে আলো দরকার নেই মানে কি, কখন হয়, রাতের বেলা? না, রাতের বেলা হয় না। এটা হয় কখন না, এটাও হয় দিনের বেলায়, তাই তো। এই দশাটা সম্পন্ন হচ্ছে দিনের বেলায়, কখনো ভুল করে এটা রাতের বেলা লিখবে না, কারণ এখানে বলা হয়েছে কি অন্ধকার দশা। কেন বলা হচ্ছে না, অনেকের প্রশ্ন আসতে পারে স্যার অন্ধকার দশা আলো তো দরকার নেই, তাহলে রাতের বেলাই তো হবে, বা দিনে রাতে দুটো বেলাই হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখো, এটাকে কি বলেছে, আলোক অন্ধকার দশা আমরা বলছি ঠিকই, কিন্তু এটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, মানে আলো থাকুক বা না থাকুক তার কিছু আসে যায় না, বা আলোর অনুপস্থিতিতে সে কিন্তু হতে পারে। যদি বাতাসে আলো থাকে তাহলেও হবে, যদি না থাকে তাহলেও হবে। তাহলে এটা আলোর উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার একটু ভেবে দেখো যে এটা আমি কেন বলছি না দিনের বেলায় হচ্ছে, দিনের রাতে কেন হচ্ছে না, না দিনের বেলায় হচ্ছে মেনলি এটা ফটোসিনথেসিস আমরা কখন হয় দেখি না, ফটোসিনথেসিস আমরা মেনলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ হয় প্রধানত দিনের বেলা। তাহলে রাতের বেলায় কিন্তু ফটোসিনথেসিস কখনোই হয় না, তাই নাকি? তাহলে আলোক দশা হবে দিনের বেলা আর অন্ধকার দশা হবে রাতের বেলা, এটা কখনোই হয় না। তাহলে দুটো প্রসেসে কি হয়, দিনে সম্পন্ন হয়। তাহলে ভুল করে কখনোই লিখো না যে অন্ধকার দশা হচ্ছে রাতের বেলায় বা দিবারাত্র, এটা কখনোই কিন্তু হয় না। তাহলে এটাও হয় কিন্তু দিনের বেলায়, কারণ সাইমালটেনিয়াসলি একদিকে আলোক দশা একদিকে অন্ধকার দশা ঘটতেই থাকে, আলো থাকলেও এর উপর কোনো কিন্তু প্রভাব পড়ে না। তাই দুটোই হয় কি দিনের বেলা, কখনোই এটা ভুল করে যেন রাতের বেলা ভুল করে এসো না, তাহলে এটা কখনোই রাতের বেলা হয় না। এই গেল তোমার কি আলোক দশা এবং অন্ধকার দশা। তাই আরেকবার বলে দিচ্ছি, আলোক দশা হচ্ছে কি আলোর উপর নির্ভরশীল, আর অন্ধকার দশা হচ্ছে আলো থাকুক বা নাই থাকুক তার উপর ডিপেন্ডেন্ট নয়, সেই জন্য বলা হচ্ছে কি অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। ওকে, অন্ধকার মানে একদম রাত্রি বলে ভুল করো না, এটা আলোক নিরপেক্ষ দশা, কিন্তু শর্ট ভাবে এটাকে লেখা হচ্ছে ডার্ক ফেজ বা অন্ধকার দশা। এবার কোথায় হয় না, আলোক দশা প্লেস হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা, তাই তো। এটা কোথায় হয়, তাহলে প্লেস যদি আমরা দেখি, ঠিক আছে, গ্রানা, GRANA, গ্রানা। আর অন্ধকার দশা কোথায় হয় না, এর প্লেস হচ্ছে স্ট্রোমা, STROMA, স্ট্রোমা। তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয় তোমার আলোক দশা এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় হয় তোমার কি অন্ধকার দশা। এবার কি না আলোক দশাটা মেইনলি কি হয় না, আলোক দশাটা 6টা বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, কিন্তু অন্ধকার দশা একটি মাত্র বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ওকে, সেটা হচ্ছে কি কেলভিন সাইকেল। কিন্তু তার আগে আমরা কোথায় হচ্ছে বা কোন কোন প্রসেসে হচ্ছে সেটা যাওয়ার আগে আমরা গ্রানা এবং স্ট্রোমাটা কোথায় দেখতে পাওয়া যায় না, ক্লোরোপ্লাস্ট। তাহলে স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট তোমরা সেল অর্গানাইজে পড়ে থাকবে, আমি জাস্ট এখানে একটু রিমাইন্ড করিয়ে দিই যে স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টের ছবিটা কি রকম, আর কোনটা কি গ্রানা বলে বা কোনটা কি স্ট্রোমা বলে। জাস্ট আমি একটা সিম্পল একটা স্কেচ আঁকবো, এঁকে তোমাদের আমি বলে দেবো যে কোন জায়গাটা কি হচ্ছে বা কোনটা কি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। কারণ আমরা সবাই মোটামুটি জানি যে প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ দেহে বর্তমান, এবং সেটা কি হয় না রঞ্জক যুক্ত হয়। কারণ প্লাস্টিড 3 প্রকারের হয়, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, তাই তো। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড বা যেখানে ফটোসিনথেসিস হচ্ছে ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে কি বর্ণহীন প্লাস্টিড, যেটা রুটসের ক্ষেত্রে থাকে বা মূলের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। আর একটা হচ্ছে তোমার কি ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্ট মানে কি বিভিন্ন বর্ণের সবুজ এবং বর্ণহীন বাদ দিয়ে বাকি যা কালার আছে, যেগুলো ফুল ফল ইত্যাদির বর্ণ নির্ধারণ করে, তাদের বলা হয় কি ক্রোমোপ্লাস্টিড। এবার ক্লোরোপ্লাস্টিডের ছবিটা একটু দেখে নাও, যে ক্লোরোপ্লাস্টিডের ছবিটা কি রকম ছিল না, মোটামুটি দেখো এইরকম একটা ছবি ছিল, তাই তো। এরকম একটা ছবি ছিল, যার হচ্ছে ডাবল লেয়ার একটা স্ট্রাকচার আছে। আর কি ছিল না, ভেতরের দিকে কিছু কি ছিল, মানে চ্যাপ্টা থালার মতো কিছু কিছু অংশ ছিল, তাই তো। এরকম কিছু কিছু অংশ ছিল, আমি জাস্ট একটা আউটলাইন আইডিয়া দিচ্ছি কিন্তু।
এটা এরকম ছিল, দেখো সেল অর্গান লিস্ট তোমরা পড়ে ফেলেছো এবং সেই ধারণা তোমাদের কাছে আছে, তাহলে সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারবে যে কোনটাকে কি বলে। এরকমই ছিল তো নাকি, এইরকমই সব ছিল দেখো। এবং কি ছিল না, এছাড়াও আরো কিছু উপাদান ছিল যেগুলোকে কি বলে আমি পরে আসছি, সেগুলো আমি বলে দেবো, সবই অবশ্যই বলে দেবো। এইভাবে দেখো প্রত্যেকটা একটা অপরের সাথে এইভাবে কানেক্ট হয়েছিল, তাই তো। তাহলে এই কানেকশন কিন্তু প্রত্যেকের সাথেই ছিল, এরকম ভাবে দেখো একটা কানেকশন হয়েছিল। তাহলে একদম যদি আমরা বাইরে থেকে পয়েন্ট করে করে আসি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডাবল মেমব্রেন একটা সেল অর্গানালিস, কারণ এটা দ্বিস্তরীয় পর্দা বেশি। তাহলে বাইরের পর্দাটাকে বলা হচ্ছে কি আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন, মেমব্রেন। তার ভেতরেরটাকে কি বলা হচ্ছে ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন। তাহলে দ্বিস্তরীয় একটা পর্দা, একদম বাইরেটাকে বলা হচ্ছে বহিঃপর্দা এবং ভেতরটাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। আর কি ছিল না, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা বাদ দিয়েও তোমার ক্লোরোপ্লাস্টের ভেতরের দিকে যে জেলির মতো অংশগুলো থাকে, তাহলে এখানে জেলির মতো বা যে দানাদার অংশগুলো থাকে সেগুলোকে কি বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। তাহলে এগুলো হচ্ছে তোমার কি না, এই জেলির মতো গুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, MATRIX, ম্যাট্রিক্স বা ধাত্র, যার মধ্যে বাকি অংশগুলো ধরে রাখে। আর কি আছে না, এই ম্যাট্রিক্স বা ধাত্র ছাড়া ক্লোরোপ্লাস্টের দুটো অংশ আছে, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। তাহলে কোনটাকে গ্রানা বলছি না, এই পুরো অংশটাকে বলা হচ্ছে কি, এই যে থলিগুলো পরপর সাজানো রয়েছে এগুলোকে বলা হচ্ছে গ্রানা, GRANA, গ্রানা। তাহলে অনেকগুলো গ্রানা আছে এবং গ্রানাগুলো দেখো কয়েকটা রুটির মতো বা একটা থলির মতো অংশ দিয়ে 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 গানা। তাহলে গানার একটা থলির মতো অংশকে কি বলা হচ্ছে, একটা থলির মতো অংশকে বলা হয় থাইলাকয়েড, থাইলাকয়েড। তাহলে অসংখ্য থাইলাকয়েড দিয়ে একটা গ্রানা তৈরি হয় এবং গ্রানা বাদ দিয়ে বাকি অংশটাকে কি বলা হচ্ছে স্ট্রোমা। এবার তাহলে এই যে গ্রানাগুলো জুড়ে রয়েছে একটা সরু নালী দিয়ে, এটাকে বলা হয় কি স্ট্রোমা ল্যামেলি, STROMA, স্ট্রোমা ল্যামেলি, LAMELLAE, স্ট্রোমা ল্যামেলি। কোনগুলো, এই যে সরু সরু নলগুলো দিয়ে স্ট্রোমাগুলো জোড়া রয়েছে, এই সরি গ্রানাগুলো জোড়া রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এবার আমরা যদি দেখি যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝে একটা স্পেস আছে না, যেটাকে কি বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। তাহলে এই স্পেসটাকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, হলো পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। আর কি থাকে, আর হচ্ছে তোমার এর মধ্যে DNA, RNA এই সমস্ত উপাদানগুলো থাকতে পারে। কারণ কি, এটা হচ্ছে সেমি অটোনোমাস, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি সেমি অটোনোমাস, অটোনোমাস অর্গানালিস, অর্গানালিস, তাই তো, বা যেটাকে বলা হয় কি অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। কারণ কি না, এর মধ্যে থাকে কে না, এর মধ্যে থাকে হচ্ছে দ্বিতন্ত্রী DNA, তাই তো, DSDNA, ডাবল স্ট্যান্ডার্ড DNA থাকে, দ্বিতন্ত্রী DNA থাকে, নিজস্ব DNA। আর কি থাকে, আর থাকে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA, এটা কি SSRNA, সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA থাকে। আর কি থাকতে পারে, আর একটা উপাদান থাকে যেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার রাইবোজোম, রাইবোজোম হলো রাইবোজোম। তাহলে এই দেখো টোটাল আমি স্ট্রোমার গ্রানা পড়াতে গিয়ে টোটাল স্ট্রাকচারটাই বলে ফেললাম। তাহলে এখানে যে গ্রানা, আমাদের এত কিছু দরকার নেই, এগুলো তোমরা সেল অর্গানালিসে পড়বে। তাহলে এখান থেকে যেহেতু এটা প্রশ্নটা পড়েইছে, তাহলে উত্তরটা বলে দিই যে সেমি অটোনোমাস কেন বলা হয় না, ক্লোরোপ্লাস্টের নিজস্ব DNA, RNA এবং রাইবোজোম, যেটা কি করে রাইবোজোম থেকে তোমার তৈরি হচ্ছে কি না প্রোটিন সিনথেসিস হচ্ছে, তাই তো, প্রোটিন। তাহলে প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে, তাই এটাকে বলা হচ্ছে কি সেমি অর্গানালিস বা অর্ধ স্বনির্ভর। কিন্তু আমাদের ওই জায়গাগুলো দরকার নেই, আমাদের গ্রানার এবং কোনটা দরকার স্ট্রোমা, তাই তো। অ্যাকচুয়ালি স্ট্রোমা হচ্ছে, স্ট্রোমা ল্যামেলি বলা হচ্ছে, এই জায়গাগুলো হচ্ছে কি স্ট্রোমা, তাহলে এই জায়গাগুলো হচ্ছে স্ট্রোমা। তাহলে গ্রানা এবং স্ট্রোমা এই দুটো জায়গা দরকার। গ্রানায় কি হচ্ছিল আমার, গ্রানায় আমার যেটা হলো সেটা হচ্ছে লাইট রিঅ্যাকশন বা লাইট ফেজ, লাইট ফেজ।
আর স্ট্রোমা যেটা হলো সেটা হচ্ছে ডার্ক ফেজ, যেটাকে ব্ল্যাকম্যান রিঅ্যাকশন ডার্ক ফেজ বলা হচ্ছে। তাহলে এই দুটো জায়গা আমার দরকার, যেটা লাইট ফেজ এবং ডার্ক ফেজ হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে টোটাল স্ট্রাকচার, তাই তো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি আমাদের বিষয়, যেটা লাইট ফেজের কতগুলো স্টেপ আছে, ডার্ক ফেজের কতগুলো স্টেপ আছে। আমরা জাস্ট স্টেপগুলোকে বলবো আজকে, আমরা বিস্তারিত আলোচনায় যাব না। আমরা জাস্ট দেখে নিই যে কি কি স্টেপ নিয়ে আমাদের লাইট ফেজ এবং কি কি স্টেপ নিয়ে আমরা ডার্ক ফেজ। যদিও ডার্ক ফেজটা ফেজের পরিমাণ বা স্টেপের পরিমাণ খুব ছোট, তাহলে আমরা প্রথমে আসি লাইট ফেজ, তাই তো? লাইট ফেজ বা আলোক দশা। লাইট ফেজের কতগুলো স্টেপ আছে এবং তাদের কি কি নাম। তাহলে আগেই বলেছি লাইট ফেজের মধ্যে মেইনলি স্টেপ আছে কটা না 6টা, তাই তো? 6টা স্টেপে এটা সম্পন্ন হচ্ছে। যে সেগুলো কি কি সেগুলো আমরা জাস্ট দেখে নেব। প্রথমেই আছে যেটা, সেটা হচ্ছে দেখো যে এটা ক্লোরোপ্লাস্টের প্রাণায় সম্পন্ন হচ্ছে, এটা আমরা পেয়ে গেছি, সেগুলো আমরা বিস্তারিত পরে আসব। একটা হচ্ছে সৌরশক্তি আবদ্ধকরণ বা ট্র্যাপিং অফ সানলাইট। তাহলে ফার্স্ট পয়েন্ট কি, ট্র্যাপিং অফ সানলাইট। ট্র্যাপিং, TRAPPING, ট্র্যাপিং অফ সানলাইট, 1 নম্বর। তাহলে সূর্যের সৌরশক্তি আবদ্ধকরণ। 2 নম্বর পয়েন্ট কি আছে, অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। পরের দিন এগুলো সব বোঝাবো। অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল বা ক্লোরোফিলের উত্তেজিতকরণ। 3 নম্বর কি বলছে, হাইড্রোলাইসিস অফ ওয়াটার অর ফটোলাইসিস অফ ওয়াটার। 3 নম্বর হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার বা জলের আলোক বিশ্লেষণ। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি হবে না, NADP বিজারিত হবে বা রিডাকশন অফ NADP+, তাই তো? রিডাকশন অফ NADP+। 4 নম্বর হচ্ছে রিডাকশন অফ NADP+। আর কি 5 নম্বর, প্রোডাকশন অফ O2, প্রোডাকশন অফ অক্সিজেন তৈরি হবে। আর 6 নম্বর হচ্ছে 6 নম্বর প্রসেস যেটা আছে সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। বা ফসফরিভবন। তাহলে এই 6টা স্টেপ নিয়ে হচ্ছে আমার কি না পুরো লাইট ফেজ। তাহলে কি কি বললাম, ট্র্যাপিং অফ সানলাইট, সৌরশক্তির আবদ্ধকরণ হবে। 2 নম্বর কি, অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল উত্তেজিত হবে। দেন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার, জলের আলোর সাহায্যে বা আলোর উপস্থিতিতে জলকে ভেঙে যাবে। 4 নম্বর কি বলা হচ্ছে, রিডাকশন অফ NADP+, বিজারিত হবে, দিয়ে NADPH গঠন করবে। প্রোডাকশন অফ O2, অক্সিজেন তৈরি হবে। আর লাস্ট হচ্ছে ফটোফসফোরাইলেশন বা এডিপির সাথে পিআই যুক্ত হয়ে তোমার উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করবে। তাহলে এটা গেল তোমার কি না, এটা গেল হচ্ছে লাইট ফেজের স্টেপগুলো। এবার আমরা চলে আসি ডার্ক ফেজ বা অন্ধকার দশা। ডার্ক ফেজের মেইনলি বিক্রিয়াগুলোকে কি বলা হয়েছিল, ব্ল্যাকম্যান রিঅ্যাকশন, তাই তো? ব্ল্যাকম্যান BLSCK, ব্ল্যাকম্যানস রিঅ্যাকশন যা বিক্রিয়া হবে সেগুলো সবই ব্ল্যাকম্যান রিঅ্যাকশন। কিন্তু এটা একটা চক্রাকার পদ্ধতিতে সম্পন্ন হয়, সেটা হচ্ছে কেলভিন সাইকেল or C3 সাইকেল। তাহলে এর মাধ্যমেই এই বিক্রিয়াটা বা এই ফেজটা কমপ্লিট হচ্ছে। তাহলে এই 6টা পদ্ধতি দিয়ে তোমার লাইট ফেজ কমপ্লিট হচ্ছে, আর এই একটা বিক্রিয়ার মাধ্যমে ডার্ক ফেজ কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা এখন আজকে এই পর্যন্তই আমাদের থাকবে, কারণ আমরা বলেছিলাম যে আজকে আমরা মেকানিজম অফ ফটোসিনথেসিসের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আমরা মোটামুটি বেসিক কনসেপ্টটা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট ক্লাসে আমাদের দুটো টপিক থাকবে, একটা হচ্ছে লাইট ফেজের ডিটেইলস আর একটা হচ্ছে ডার্ক ফেজের ডিটেইলস। তো আমরা পরের ক্লাসগুলোয় লাইট ফেজে কি কি হচ্ছে বা এই স্টেপগুলো কি কি ঘটনাগুলো ঘটছে বা কি কি কাজগুলো হচ্ছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আর ডার্ক ফেজে কেলভিন সাইকেলে কি হচ্ছে বা কেলভিন সাইকেলটা কিভাবে হচ্ছে সেটা বিস্তারিত আলোচনা করব। তো পরের ক্লাসটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। তো আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে বা প্লেলিস্ট তোমরা দেখে নিতে পারো, সেখানে ক্লাস ওয়াইজ ভাগ করে দেওয়া আছে বা চ্যাপ্টার ওয়াইজও ভাগ করে দেওয়া আছে। তো দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।